প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, কেমন আছো তোমরা সবাই? আমি আশা করি সুস্বাস্থ্য নিয়ে সবাই বাড়িতে আছো এবং ভালো আছো। সবাই অনলাইন ক্লাস করছো এই প্রত্যাশায় আমরা রাখি। আমি আরও একবার শিরোমণি মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে এই বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকের অনলাইন ক্লাসে তোমরা যারা এই মুহূর্তে অ্যাটেন্ড করেছো বা এই মুহূর্তে অনলাইন ক্লাস দ্বারা দেখছো, তারা নিশ্চয়ই এখন কি ক্লাস হবে এটা জানতে এবং তোমরা বই খাতা কলম নিয়ে মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুত আছো। তোমরা প্রতিদিন তোমাদের যে রুটিন ফেসবুক পেজে দেওয়া আছে এটি দেখে নেবে। প্রতি সপ্তাহের রুটিন এই ফেসবুক পেজে দেওয়া থাকে, সুতরাং এটি তোমরা ফলো করবে এবং অনলাইন ক্লাস করার জন্য তোমরা সবসময় প্রস্তুত থাকবে। আর যারা এখনও এই পেজে যুক্ত হওনি, তারা খুব দ্রুত শিরোমণি মাধ্যমিক বিদ্যালয় নামে যে ফেসবুক পেজটি আছে সেটিতে যুক্ত হবে এবং অনলাইন ক্লাস দেখবে। সরকার এই অনলাইন ক্লাসের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে, যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে বন্ধ, কিন্তু আমাদের লেখাপড়াটাকে চালিয়ে নিতে হবে। সুতরাং অনলাইন ক্লাস হলো একটি গুরুত্বপূর্ণ মাধ্যম যেটির সাহায্যে আমরা আমাদের পড়াশোনাটাকে চালিয়ে নিতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আর বেশি কথা নয়, চলো আমরা এগিয়ে যাই। আজকের পরিচিতিটা একটু সেরে নিই। আমি বিপ্লব মণ্ডল, সহকারী শিক্ষক, শিরোমণি মাধ্যমিক বিদ্যালয়, ফুলতলা, খুলনা। আর আজকের আলোচনার বিষয় হলো পদার্থবিজ্ঞান নবম দশম শ্রেণীর অধ্যায় সপ্তম, অর্থাৎ এই ক্লাসটি নবম দশম উভয় শ্রেণীর ছাত্রছাত্রীরাই তোমরা দেখতে পারো। উপরের ছবিগুলোতে তোমরা কি দেখতে পাচ্ছ? একটি ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি উড়োজাহাজ বা এরোপ্লেন উড়ে যাচ্ছে। তার নিচে দাঁড়ানো কোনো ব্যক্তি দুই কানে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, অর্থাৎ ওই প্লেনে এমন শব্দ উৎপন্ন হচ্ছে যেটা তার পক্ষে সহ্য করা সম্ভব হচ্ছে না। দ্বিতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি রাস্তায় অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে। ছাত্রছাত্রীরা রাস্তা যখন ক্রস করার চেষ্টা করছে, তখন এই গাড়ি থেকে শব্দ সৃষ্ট তাদের জন্য বিরক্তিকর। এর কারণে তারা তাদের দুই কান বন্ধ করে রেখেছে আঙুল দিয়ে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, দুটি ছবিতে একটি বিশেষ ঘটনা ইঙ্গিত করে। সেটি হলো কি? তোমরা কি কিছু অনুমান করতে পারছো? আমি আশা করি তোমরা কিছুটা হলেও অনুমান করতে পারছো। তাহলে দেখে নেওয়া যাক আজকের পাঠের বিষয়। তাহলে আমাদের আজকের পাঠ হলো শব্দ দূষণ। এটি খুবই সাধারণ একটি বিষয়। আমরা শব্দ দূষণ সম্পর্কে মোটামুটি জানি, মোটামুটি কিছু বলতেও পারি, কিন্তু আমাকে যদি সুন্দর গোছালোভাবে বলতে বলা হয়, সুন্দরভাবে লিখতে বলা হয়, যেটির মান অনেক ভালো হবে, সেক্ষেত্রে আমাদের একটু বেশি জানার দরকার, বিষয়গুলো আরও বেশি গভীরভাবে বিশ্লেষণ করা দরকার। এই জন্য আমি শব্দ দূষণ বিষয়ে তোমাদের একটি অনলাইন ক্লাস নিচ্ছি। এটি খুবই সাধারণ, কিন্তু আমাদের জীবনের জন্য ভীষণ প্রয়োজন। প্রত্যেক মানুষেরই শব্দ দূষণ সম্পর্কে খুবই সচেতন থাকা উচিত। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরুতেই জানব শব্দ দূষণ কি। তার আগে আমরা একটু জেনে নিই আজকের এই পাঠ শেষে আমরা কি কি শিক্ষণ ফল অর্জন করব। শব্দ দূষণ কি তা বলতে পারবো, শব্দ দূষণের উৎসসমূহ শনাক্ত করতে পারবো, শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব ব্যাখ্যা করতে পারবো, শব্দ দূষণ কিভাবে প্রতিরোধ করা যায় তা বর্ণনা করতে পারবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের সামনে এগিয়ে যাই। শব্দ দূষণ আমরা কি? আসলে শব্দ দূষণ কি আমরা জানি, কখন এটিকে শব্দ দূষণের পর্যায়ে বলবো সেটি
সবচেয়ে গুরুত্বপূর্ণ। শব্দ দূষণ বলতে মানুষের বা কোনো প্রাণীর শ্রুতিসীমা অতিক্রমকারী কোনো শব্দ সৃষ্টির কারণে শ্রবণ শক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাকে বোঝায়। অর্থাৎ আমরা যখন কোনো শব্দকে সহ্য করতে পারি না, আমাদের সহ্য সীমার বাইরে সেটি চলে যায়, সেটি আমাদের শারীরিক এবং মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করে, তাহলে সেই উৎপন্ন শব্দই আসলে শব্দ দূষণের আওতাভুক্ত হয়। আমরা জানি মানুষের শ্রাব্যতার সীমা হলো 20 হার্টজ থেকে 20,000 হার্টজ। অর্থাৎ মানুষ কেবল তখনই সেই শব্দসমূহ শুনতে পাবে যখন তাদের কম্পাঙ্ক 20 হার্টজ থেকে 20,000 হার্টজের মধ্যে থাকবে। এখন যে সকল শব্দের কম্পাঙ্ক খুব বেশি, অর্থাৎ প্রায় 20,000-এর কাছাকাছি বা সর্বোচ্চ, সেই শব্দগুলো আমাদের জন্য বিরক্তিকর এবং সেগুলো আমাদের শরীর এবং মনকে ক্ষতিগ্রস্ত করে, তাহলে সেই শব্দদেরকে আমরা সাধারণত বা সেই উৎপন্ন শব্দই হলো শব্দ দূষণের অন্তর্ভুক্ত। অর্থাৎ আমাদের শব্দ শোনার একটি সীমা আছে, এই সীমার ভিতর যেগুলো তীব্রতর শব্দ হয়ে থাকে সেগুলোই আসলে শব্দ দূষণের অন্তর্ভুক্ত। অর্থাৎ উৎপন্ন শব্দ শ্রাব্যতার সীমার ভিতর থাকবে, কিন্তু তার তীব্রতা হবে সর্বোচ্চ, অর্থাৎ তার দ্বারা আমাদের শরীর এবং মন উভয়ই ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। আমরা সেই শব্দকেই শব্দ দূষণ বলতে পারি। তাহলে শব্দ দূষণের নানান উৎস। আসলে আমরা একটি জনবহুল দেশ হওয়ার কারণে প্রচণ্ড শব্দ, সেটা বাড়িতে, বাজারে, রাস্তায়, প্রতিষ্ঠানে, বিভিন্ন জায়গায় হতে থাকে। এখন আমরা কোন কোন উৎস থেকে শব্দ দূষণের সৃষ্টি হতে পারে, আমি সেইগুলো একটু ধারাবাহিকভাবে পয়েন্ট আকারে আলোচনা করব। তাহলে তোমাদের যেটা হবে, তোমরা যদি পয়েন্ট আকারে ধারাবাহিকভাবে আলোচনাটা দেখো, তাহলে তোমরা একটি সুন্দরভাবে এটিকে বিশ্লেষণ করতে পারবে এবং তোমাদের জানার এবং লেখার মানটাও অনেক ভালো হবে। প্রথমত হলো 1 নম্বরে যেটি আছে, যত্রতত্র মাইকের ব্যবহার। ঢাকা শহরে উচ্চ শব্দের মাইকের ব্যবহারে আইনি বিধিনিষেধ থাকলেও বাস্তবে তা মানা হয় না। সকাল থেকে গভীর রাত পর্যন্ত নানা কারণে ঢাকায় ব্যবহৃত হয় উচ্চ শব্দের মাইক। শিক্ষার্থীরা, তোমরা হয়তো জানো যে ঢাকায় সভা সমাবেশ করতে গেলে আগে থেকে প্রশাসনের অনুমতি নিতে হয় এবং এখানে কিছু আইন আছে, যে আইন মানতে হয়, বিধিনিষেধ মানতে হয়, কিন্তু আমরা এগুলো সচরাচর মানি না। যত্রতত্র যেখানে সেখানে উচ্চ শব্দে আমরা মাইকের ব্যবহার করে থাকি, ফলে অত্র এলাকায় প্রচণ্ড শব্দ দূষণের সৃষ্টি হয়। 2 নম্বরে আছে শিল্প কারখানা। আমরা জানি অধিকাংশ শিল্প কলকারখানায় অসংখ্য মানুষ কাজ করে, তাদের থেকে শব্দ উৎপন্ন হতে পারে। এমনকি এই কলকারখানায় ব্যবহৃত যন্ত্রপাতি থেকেও বিকট আওয়াজ বের হতে পারে, যেটি শব্দ দূষণের অন্য একটি উৎস। রাজনৈতিক সমাবেশ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রায় দেখে থাকি ঢাকা সহ অধিকাংশ বিভাগীয় শহরে প্রায় রাজনৈতিক সমাবেশ হয়ে থাকে। এই রাজনৈতিক সমাবেশ আসলে কিছুটা নির্জন জায়গায়, খোলা মাঠে, যেখানে এই সমাবেশ করলে শব্দ দূষণের সৃষ্টি হবে না, তেমন জায়গায় আমাদের করা উচিত।
কিন্তু আমরা অনেক সময় সেটি করে উঠতে পারি না। তার কারণে আমরা সাধারণ লোকালয় অর্থাৎ আবাসিক এলাকায় সভা সমাবেশ করে থাকি। আর এই সভা সমাবেশ যখন অনুষ্ঠিত হয় তখন অসংখ্য মাইক ব্যবহার করা হয়, কেননা এই শব্দ অনেক দূর পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। ফলে অত্র এলাকায় শব্দ দূষণের পরিবেশ তৈরি হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা 4 নম্বরে চলে যাই। 5 নম্বরে যাই। 5 নম্বর আছে ঢাকা শহরের নানান এলাকায় বিভিন্ন দিবস উপলক্ষে ওপেন এয়ার কনসার্টের আয়োজন করা হয়। সেখানে ব্যবহৃত হয় উচ্চ ক্ষমতা সম্পন্ন সাউন্ড সিস্টেম, তাতেও ভয়ঙ্কর শব্দ দূষণ হয়। আমরা সাধারণত যখন কনসার্ট করি এইখানে অত্যন্ত বেশি কম্পাঙ্কের শব্দ উৎপন্ন হয় এমন যন্ত্রপাতি ব্যবহার করা হয়, এবং কনসার্ট থেকে যে শব্দ উৎপন্ন হয় তা অবশ্যই শব্দ দূষণ সৃষ্টি হওয়ার অন্য একটি কারণ। শুধু এই কনসার্টে যারা অংশগ্রহণ করে তারাই না, অত্র এলাকার আশেপাশে যারা থাকে তারাও এই শব্দ দূষণের আওতাভুক্ত হয়। 6 নম্বরে আছে হাইড্রোলিক হর্ন। ঢাকা শহরের দূষণের আরেক কারণ বিভিন্ন বাহনের হাইড্রোলিক হর্নের ব্যবহার। আসলে ঢাকা একটি জনবহুল শহর। প্রতিনিয়ত ঢাকার রাস্তায় প্রচুর গাড়ি চলাফেরা করে বা যাতায়াত করে, এমনকি অনেক সময় যানজটও লেগে থাকেও। এই অধিক গাড়ি এবং সার্বক্ষণিক যানজট লেগে থাকার কারণে গাড়ির চালকরা অপ্রয়োজনে তাদের হর্ন বাজাতে থাকে। এই গাড়িগুলোর হর্ন হাইড্রোলিক হর্ন হওয়ার কারণে এখান থেকে অত্যন্ত উচ্চ শব্দ সৃষ্টি হয়। কোনো একটি ব্যক্তি যদি কোনো বাসের নিকট দাঁড়িয়ে থাকে, সেই বাসটি যদি হঠাৎ করে হাইড্রোলিক হর্ন বাজায়, তবে ওই ব্যক্তিটি শারীরিকভাবে মানসিকভাবে তৎক্ষণাৎ ক্ষতিগ্রস্ত হতে পারে। সুতরাং আমরা হাইড্রোলিক হর্ন ব্যবহার করা থেকে বিরত থাকব, আর যত্রতত্র যেখানে সেখানে হঠাৎ করে হর্ন বাজাবো না। এই বিষয়টি সবারই নজরে রাখা উচিত। 7 নম্বর আছে অযাচিত হর্ন, যেটি আমি বলেছি। আসলে প্রয়োজন হলে হর্ন বাজাতে হবে, যদি প্রয়োজন না হয় তাহলে কোনো ক্রমে হর্ন বাজিয়ে শব্দ দূষণ সৃষ্টি করা যাবে না। এরপরে যেটি আছে সেটি হলো লক্কর ঝক্কর পরিবহন, বা বলতে পারো রোডে চলাচলের অনুপযোগী পরিবহন, অর্থাৎ যে গাড়িগুলি অনেক পুরনো হয়ে গেছে, ব্যবহারের উপযোগী নাই, সেইখান থেকে কিন্তু বেশি শব্দ সৃষ্টি হয়, এবং এই শব্দ কিন্তু শব্দ দূষণের অন্যতম একটি কারণ। এছাড়া শিক্ষার্থীরা, তোমরা জানো যে গ্রামে বিশেষ বিশেষ ধরনের পরিবহন পাওয়া যায়, যেগুলো বিভিন্ন ইঞ্জিনের সাহায্যে চলে। যেমন আমি একটি নাম বলি, যেমন নসিমন, করিমন, ভটভটি, এগুলো এলাকা ভেদে এক এক নাম। এইগুলো থেকে আসলে উচ্চ শব্দ সৃষ্টি হয়, সেগুলো অবশ্যই শব্দ দূষণের একটি গুরুত্বপূর্ণ কারণ। ভবন নির্মাণ। আমরা জানি শহরে এমনকি গ্রাম অঞ্চলেও প্রতিনিয়ত কোনো না কোনো বিল্ডিং অর্থাৎ ভবন তৈরি হতে থাকে। এই ভবন নির্মাণ করার সময় অনেক শ্রমিক কাজ করে, এবং ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হয়। এই ভারী যন্ত্রপাতি ব্যবহার করার সময় প্রচণ্ড শব্দ সৃষ্টি হয়। যেমন রড কাটার জন্য, ইট ভাঙার জন্য যে মেশিন ব্যবহার করা হয়, সেইখান থেকে প্রচুর শব্দ উৎপন্ন হয়। আর ভবন নির্মাণের কাজ যেহেতু সকাল থেকে রাত অবধি চলে, সুতরাং
সার্বক্ষণিক এখানে শব্দ দূষণের সৃষ্টি হয়। আমরা অনেক সময় বাসা বাড়িতে কিংবা কোনো অনুষ্ঠানে জেনারেটর ব্যবহার করে থাকি। কখন জেনারেটর ব্যবহার করি? যখন কোনো অনুষ্ঠান হয় অথবা শহর অঞ্চলের কোনো বাজারের হঠাৎ যদি লোডশেডিং হয়, তাহলে সেই দোকানপাটের বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখার জন্য আমরা জেনারেটর ব্যবহার করে থাকি। জেনারেটরে উচ্চ শব্দ সৃষ্টি হয়, যেটি আমাদের শব্দ দূষণের অন্য একটি কারণ। শিক্ষার্থীরা, আমরা শব্দ দূষণের উৎস অর্থাৎ কোথা থেকে উৎপন্ন শব্দ দূষণের মূল কারণ সেটি আমরা জানলাম। এখন আমরা দেখব শব্দ দূষণের ফলে আমাদের কি কি ক্ষতি সাধন হয়। মানুষের কান যে কোনো শব্দের ব্যাপারে যথেষ্ট সংবেদী। তীব্র শব্দ কানের পর্দাতে বেশ জোরে ধাক্কা দেয়, যা কানের পর্দাকে নষ্টও করে দিতে পারে। শিশুদের ক্ষেত্রে এর ক্ষতিকর প্রভাব সুদূর প্রসারী হতে পারে। শিশু বয়সে শব্দের অধিক তারতম্যের জন্য বৃদ্ধ বয়সে তাদের কানের বিভিন্ন সমস্যা দেখা যায়। দলগতভাবে বিভিন্ন অঞ্চলে শব্দ দূষণের কারণ অনুসন্ধান করা হয়েছে এবং দেখা গেছে যে সমস্ত অঞ্চলের দূষণের মাত্রা বেশি, সেখানে নিম্নলিখিত অসুবিধা বা ক্ষতিকর প্রভাব মানুষের মধ্যে পড়েছে। আসলে শিক্ষার্থীরা, শব্দের দূষণ তোমাদের জন্য সবথেকে বেশি ক্ষতিকর, কেননা উচ্চ শব্দ কানের পর্দাকে ধাক্কা দেয়, বেশি কম্পনের সৃষ্টি করে এবং অনেক সময় কানের পর্দাও নষ্ট হয়ে যেতে পারে। কোনো শিশু যদি তার ছোটবেলা অধিকাংশ সময় শব্দ দূষণের ভিতর দিয়ে বড় হয়, তাহলে পরবর্তীতে অর্থাৎ বয়স হওয়ার পরে তার কানের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। এখন কি কি অসুবিধা হতে পারে যদি আমরা একটু দেখি। দূষণ প্রভাবিত এলাকার মানুষের মেজাজ খিটখিটে হয়। এটি একটি মহা গুরুত্বপূর্ণ ব্যাপার। সাধারণত কোনো ব্যক্তি যদি দিনের অধিকাংশ সময় অধিক শব্দের ভিতর অতিবাহিত করে, তাহলে তাদের মেজাজ অনেক খিটখিটে হয়। অতি অল্পতে তারা রেগে যায়, অতি বেশি চিন্তা করে, ফলে এটি তাদের শরীরের উপর প্রচণ্ড প্রভাব ফেলে। 2 নম্বরে আছে আচরণে অস্বাভাবিকতা এবং মানসিক উত্তেজনা দেখা যায়। অর্থাৎ তারা তাদের শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে অনেক সময় তাদের আচরণের পরিবর্তন হয়, অস্বাভাবিকতা লক্ষ্য করা যায় এবং মানসিক উত্তেজনাও সৃষ্টি হয়। মানুষকে ক্লান্ত, মানসিক অবসাদগ্রস্ত ও কাজে অমনোযোগিতা করে তোলে। সবচেয়ে বড় যে অসুবিধাটি হয় সেটি হলো, কেউ যখন কাজে ব্যস্ত থাকে, এই সময় যদি পাশে শব্দ দূষণের সৃষ্টি হয়, তাহলে সে ওই কাজে অমনোযোগী হয়ে পড়ে এবং সে যদি দীর্ঘদিন ধরে শব্দ দূষণের মধ্যে কাজ করে, তাহলে আস্তে আস্তে সে মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়ে। 4 নম্বরে আছে বয়স্ক মানুষের স্মৃতিশক্তি হ্রাস পায়। আসলে শব্দ দূষণের কারণে যে কোনো মানুষের স্মৃতিশক্তি হ্রাস পেতে পারে, তবে অপেক্ষাকৃত বয়স্ক মানুষের বেলায় এটি বেশি প্রযোজ্য। এমনকি বধির হওয়ার মতো খবরও পাওয়া যায়। শব্দ দূষণের ফলে বধির হওয়ার মতো খবরও পাওয়া যায়। এখন শব্দ দূষণের কারণ, ক্ষতিকর প্রভাব আমরা দেখলাম। এখন দেখব শব্দ দূষণের প্রতিকার। প্রতিকারটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসলে শব্দ দূষণ প্রতিকারের সবথেকে বড় উপায় হলো নিজে সচেতন হওয়া এবং অন্যকে সচেতন করা। তারপরেও কিছু কিছু বিষয় আমাদের দেখা দরকার, সেগুলো আমি এখানে পয়েন্ট আকারে নোট করেছি। আমরা যদি আলোচনা করি, 1 নম্বরে আছে বাস, ট্রেন, জাহাজ, শিল্প কারখানা থেকে বের হওয়া শব্দ এবং ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে লাউড স্পিকারের শব্দের তীব্রতা নির্দেশিত মাত্রায় বা তার নিচে বজায় রাখা উচিত। অর্থাৎ যেহেতু আমাদের বাস, ট্রেন, জাহাজ, শিল্প কারখানা এগুলো চালাতেই হবে,
বন্ধ করার কোনো উপায় নাই, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এখান থেকে যে শব্দ উৎপন্ন হয় সেটি যেন সহনশীল হয়, সেটি যেন শব্দ দূষণের পর্যায়ে গিয়ে না পড়ে। আমরা বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে উচ্চ শব্দে বা উচ্চ কম্পাঙ্কের শব্দ আমরা লাউড স্পিকারে সৃষ্টি করে থাকি। এগুলোর মাত্রা বা তীব্রতা যেন নির্দেশিত মাত্রায় থাকে, সেগুলো আমাদের একটু সতর্ক হওয়া উচিত। আইন অমান্যকারীদের বিধি বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান থাকা প্রয়োজন। আসলে আমরা যদি আইন মানি তাহলে শব্দ দূষণ অনেকটা প্রতিকার করা সম্ভব, কিন্তু আমরা অধিকাংশ ক্ষেত্রেই এই আইন মানি না। তাই আমরা চেষ্টা করব যারা আইন অমান্যকারী তাদের যেন কঠিন শাস্তির বিধান হয় সেটি ব্যবস্থা করা। 3 নম্বর আছে যানবাহন থেকে বের হওয়া শব্দের ব্যাপকতা এবং তীব্রতা হ্রাসের জন্য আইন করে উন্নত প্রযুক্তির ইঞ্জিন এবং সাইলেন্সার ব্যবহার নিশ্চিত করা উচিত। অর্থাৎ গাড়ি যদি অধিক পুরনো হয় তাহলে সেটি থেকে বেশি শব্দ সৃষ্টি হয়। আমাদের বর্তমানে নতুন নতুন প্রযুক্তির ইঞ্জিন বের হচ্ছে যেটিতে অনেক কম শব্দ উৎপন্ন হয়, হলেও সেটির তীব্রতা আমাদের সহ্য সীমার মধ্যেই থাকে। এবং আমাদের গাড়িতে যে সাইলেন্সার থাকে সেই সাইলেন্সার থেকে যেন খুব বেশি শব্দ সৃষ্টি না হয়, অর্থাৎ এটি যেন নতুন হয়, খুব বেশি পুরনো না হয়, সেদিকটা আমাদের খেয়াল রাখা উচিত। সামাজিক অনুষ্ঠানে তথা ডিজে বা ব্যান্ড সঙ্গীতের আয়োজন করা হয়ে থাকে, যার ফলে এ সময় অনাকাঙ্ক্ষিতভাবে শব্দ দূষণ সৃষ্টি হয়ে আশেপাশে থাকা শিশু, বৃদ্ধ, অসুস্থ রোগী সহ প্রায় প্রত্যেকেরই সমস্যা তৈরি হয়। অনেকের বাড়িতে অসুস্থ রোগী থাকে, তো সেই বাড়ির আশেপাশে যদি ব্যান্ড সঙ্গীত বা ডিজে পার্টির আয়োজন করা হয় তাহলে সেখান থেকে উৎপন্ন শব্দ ওই বাড়িতে ওই অসুস্থ রোগীর জন্য খুবই ক্ষতিকর স্বাস্থ্যগতভাবে। সুতরাং আমরা যখন এই ধরনের সঙ্গীতের বা সামাজিক অনুষ্ঠানের আয়োজন করব, সেটি থেকে উৎপন্ন শব্দ যেন পাশের কোনো ব্যক্তির সমস্যার সৃষ্টি না করে সেদিকটাই আমাদের খেয়াল রাখা উচিত এবং এ বিষয়ে সবাইকেই সচেতন থাকা উচিত। 5 নম্বর, একই সঙ্গে আমরা আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা নিতে পারি। প্রথমত, শব্দ দূষণ যারা তৈরি করে তাদেরকে আমরা সবাই সচেতন করার চেষ্টা করব। যদি সেটিতে কাজ না হয় প্রয়োজন বোধে আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা আমরা নিতে পারি। একই সঙ্গে আমরা যদি বিবেক সম্পন্ন সক্রিয় নাগরিকের ভূমিকা পালন করি তাহলে এ সমস্যার অনেকটাই সমাধান হয়ে যাবে। অর্থাৎ শব্দ দূষণ রোধ করার সবথেকে বড় উপায় হলো নিচে সচেতন হব এবং একজন সচেতন নাগরিক হিসেবে আমি আমার ভূমিকা পালন করব, তাহলে শব্দ দূষণের প্রতিকার করা সম্ভব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা শব্দ দূষণ কি, কোন কোন উৎস থেকে শব্দ দূষণ বা শব্দ দূষণ হয় এমন শব্দ উৎপন্ন হয় সেগুলো দেখলাম। শব্দ দূষণ প্রতিকারের উপায়ও আমরা দেখলাম। এবার এতক্ষণ ধরে আলোচনার পরিপ্রেক্ষিতে আমি তোমাদেরকে একটু মূল্যায়ন করতে চাই। সর্বোচ্চ কত শ্রুতিসীমার উপরে মানুষ বধির হতে পারে? এটি হলো 105 ডেসিবেল। অর্থাৎ আমরা যখন শব্দ উৎপন্ন করব তখন তার মাত্রা যেন আমাদের সহ্য সীমার মধ্যে থাকে, খুব বেশি তীব্রতা না হয়, সেটা খেয়াল রাখবো। অর্থাৎ প্রথম প্রশ্নটির উত্তর হলো ক। 2 নম্বরে কি আছে, নিচের কোনটির জন্য শব্দ দূষণ সবচেয়ে বেশি হয়? জেট ইঞ্জিন। জেট ইঞ্জিন এর কারণে শব্দ দূষণ বেশি হয়। আমরা এখন ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ক্লাসের এই শেষ পর্যায়ে এসে আমি যথানিয়মে তোমাদের যে একটি বাড়ির কাজ দিয়ে থাকি সেটি দিতে চাই। সেটি হলো শব্দ দূষণ প্রতিরোধ করার জন্য
কি কি ব্যবস্থা নেওয়া উচিত মতামত দাও। শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটি বিষয় উল্লেখযোগ্য বাড়ির কাজের বেলায় শব্দ দূষণ প্রতিরোধ করার কয়েকটি উপায় আমি এখানে পয়েন্ট আকারে বলেছি বা নোট করেছি। তোমাদের কাছে আমার অনুরোধ, এই পয়েন্টের বাইরে গিয়ে আর কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে তুমি তোমার নিজস্ব মতামত এখানে তুলে ধরবে, আমি যেগুলো আলোচনা করেছি সেগুলো বাদ দিয়ে। এটাই আছে তোমাদের কাছে আমার অনুরোধ। বাড়ির এই কাজটি তোমরা প্রস্তুত করবে, খাতায় বিশ্লেষণ বা ব্যাখ্যা আকারে লিখে রাখবে। মাথায় রাখতে হবে যে তোমার নিজস্ব চিন্তা ভাবনা বা বিশ্লেষণ এখানে দিতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতক্ষণ ধরে আমার সঙ্গে ছিলে, অনলাইন ক্লাসে অংশগ্রহণ করলে। যারা অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে পারোনি বা পারলে না, পরবর্তীতে তোমরা ফেসবুক পেজের এই ভিডিওটি বা এই ক্লাসটি দেখে নেবে। এছাড়া তোমরা বাড়িতে সংসদ টেলিভিশনের ক্লাস দেখবে। সরকার অনলাইন ক্লাসের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন এবং চেষ্টা করছেন অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের করোনা ভাইরাসের মহামারীর কারণে পড়াশোনা যে ক্ষতি হচ্ছে সেই ক্ষতিটাকে পুষিয়ে নেওয়ার জন্য। এখন তোমাদেরকে একটু আন্তরিক হতে হবে, একটু বেশি মনোযোগী হতে হবে অনলাইন ক্লাসের প্রতি, এবং অনলাইন ক্লাস শেষে স্যারদের দেওয়া কাজগুলি বা তোমাদেরকে বাড়িতে বসে অনুশীলন করতে হবে। যেদিন যে স্যার যে বিষয়ের পাঠ নিচ্ছেন সেই পাঠগুলিও তোমাদের পাঠ্য বইতে পড়তে হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতে থাকো, এই কামনায় করে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ।